আপনারা আমার সাথে সাথে সব কিছু করতে হবে। আমার সাথে সাথে বলতে, ধরো আমার সাথে আপনার ডিস্টেন্স থাকবে হয়তো 1 হাত বা 2 হাত ডিস্টেন্স থাকবে, আমি সামনে থাকবো, আপনারা আমার পিছিয়ে পিছিয়ে আগাবেন। এখন আমি পেজ করছি, আপনারা পেজ করবেন। আমি ওয়েবসাইট ডেভেলপ করতেছি, ওয়েবসাইটের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন আপনারাও ঠিক আমার সাথে সাথে আপনারা ওয়েবসাইট ডেভেলপ করে ফেলবেন, তাহলে একসাথে আগাবো এবং একসাথে ইনশাল্লাহ বিজনেস শুরু করবো। ওকে, তো পেজ আমরা তৈরি হয়ে গেছে। এখন গত ক্লাসে আমরা শুধু পেজ তৈরি করা পর্যন্ত শিখেছি, এরপরে পেজের আর কোনো কাজ করি নাই। ঠিক আছে, তো পেজে আমরা প্রথম একটা পোস্ট করা উচিত। যে কোনো একটা পেজে ডেলি আমরা 4টা করে পোস্ট করবো, এই জিনিসটা মাথায় রাখেন। একটা পেজে ডেলি কটা পোস্ট করা উচিত? 4টা পোস্ট করা উচিত। ওকে, তো পোস্ট করার জন্য কন্টেন্ট এগুলো আমরা দিয়ে দিব, আপনারা সেগুলো দিয়ে পোস্ট করে জাস্ট পেজটা গ্রো করবেন। এখন মানে এখন আমরা পেজ করলে যে লক্ষ লক্ষ অর্ডার চলে আসবে ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, এখন আমরা পেজটা কী করবো, জাস্ট গ্রো রাখার জন্য, রানিং করার জন্য আমরা দৈনিক 4টা করে পোস্ট করব। আর এই পেজে আপনার ফ্রেন্ড সার্কেল যা আছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যদি ওনাদেরকে যুক্ত করতে পারে, ওনারা যদি পেজে লাইক দেয় তাহলে ভালো। ঠিক আছে, ওনাদেরকে বলবেন যে তারা যাতে আপনার পেজে যুক্ত হয় এবং আপনার প্রত্যেকটা পোস্টে যাতে কী করে, কমেন্ট করে, লাইক দেয়, শেয়ার টেয়ার দেয়। তাহলে কী হবে, তাহলে পেজটা গ্রোটা ভালো হবে। শুরুতেই যখন পেজটা গ্রো করতেছে, মানে ভালো এঙ্গেজ তৈরি হচ্ছে, তখন ফেসবুকের কাছে এটা একটা একটা ভালো পেজ হিসেবে কী হবে, চিহ্নিত হবে। কারণ শুরুতেই যখন যে খেলোয়াড় ভালো খেলতে পারে ধরেন, তখন তার প্রতি একটা আকর্ষণ থাকে বেশি, তার প্রতি একটা ফোকাস থাকে মানুষের বেশি। তো এই জন্য আপনার ফেসবুক কিন্তু এমন একটা সিস্টেম যে আমরা যা কিছু করি সব সে ট্র্যাক করে। আমরা লাইক দিই, কমেন্ট করি, শেয়ার করি, ভিডিও দেখি, কোন ধরনের চ্যাটিং করি, সব কিছু সে ট্র্যাক করে। মানে আমরা সবাই তো পার্সোনাল ফেসবুক আইডি থেকে বিভিন্ন মানুষের সাথে কথা বলেন, সো সব কিছু সে কিন্তু জানে। আপনি আমি কোন কেমন, এটা ফেসবুক কিন্তু ভালো করে জানে। হয়তো আমরা একজন আরেকজন সম্পর্কে অত ভালো বলতে পারবো না, কিন্তু ফেসবুক কিন্তু বলতে পারবে। যদি ফেসবুকের থেকে এরকম রিপোর্ট নেওয়া যাইতো তাহলে খুব ভালোই হইতো মনে করেন। ঠিক আছে, তো যাই হোক, তো এখন বিষয় হচ্ছে যে আমরা কি করব, আমরা যে পেজটা গ্রো মানে একটা প্রতিদিন ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো করব, এগুলোর মাধ্যমে ফেসবুক কাছে আমরা একটা ভালো পেজ হিসেবে আইডেন্টিফাই হবে, এতে করে আমাদের নেক্সট বিজনেস করার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে কিছু আমার কাছে তো ছবি টবি আছে অলরেডি, আগের থেকে ছবি ডাউনলোড করা আছে, আমি ছবিগুলো দিয়ে একটা পোস্ট করে দিই। তো আমি ধরেন এইটা নিলাম এটা নিলাম, এই একটা পোস্ট করলাম। ওকে, ছবি নিলাম, ছবি নিয়ে আমি এখন চ্যাট জিবিটিতে আসলাম। চ্যাট জিবিটিতে আমরা চ্যাট জিবিটি, জিমনি, এরপর হচ্ছে এগুলো আমরা ইউজ করবো আর কি। চ্যাট জিবিটি এসে বললাম রাইট বাংলা বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট। আমি তাকে বললাম রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট। এটা কি প্রোডাক্ট, এই যে টপিকের মধ্যে আপনাকে এই জিনিসটা মেনশন করতে হবে, এটা কি প্রোডাক্ট, হচ্ছে খিমার। তো আমি লিখলাম চেরি খিমার খিমার কালেকশন উইথ অ্যান 500 ওয়ার্ডস অ্যান্ড 10 হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ খুবই ইম্পর্ট্যান্ট, খুবই মানে খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমরা প্রত্যেকটা পোস্টের মিনিমাম 10টা করে হ্যাশট্যাগ ইউজ করব, কারণ হ্যাশট্যাগের মাধ্যমে অর্গানিক রিচটা হ্যাশট্যাগের মাধ্যমে ভালো হয়। ঠিক আছে, অর্গানিক যে রিচটা হয় সেটা কিসের মাধ্যমে হয়, হ্যাশট্যাগের মাধ্যমে। এই যে আমরা পোস্টটা করব, ফেসবুক কিন্তু এই পোস্টটা পড়বে, সে কিন্তু পোস্টটা পড়বে, পড়ে কিন্তু সে বুঝবে আমি কী ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে নামছি, সে কিন্তু এটা রিড করবে। তাহলে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আমার বিজনেসটা যখন সে রিড করে বুঝতে পারলো আমার বিজনেসটা কিসের, সে তাহলে ওই ধরনের কাস্টমারের কাছে আমার প্রোডাক্টগুলো রিচ করাবে। ফেসবুকে দুইভাবে প্রোডাক্ট রিচ হয়, একটা হচ্ছে পেইড মার্কেটিং করার মাধ্যমে, আর হচ্ছে রেকমেন্ডেশন, বা এটাকে অর্গানিক মার্কেটিং বা ফ্রি মার্কেটিং যাই বলেন না কেন, রেকমেন্ডেশনের মাধ্যমে কী হয়, রিচ হয়। তাহলে এই রিচটা আমরা যে ফ্রি মার্কেটিংটা পাবো ফেসবুক থেকে, এটা কিসের কার মাধ্যমে পাবো, আমি যতটুকু ফেসবুকে বুঝতে পারবো ঠিক ততটুকু ফেসবুক সে কাজটা করতে পারবে। ঠিক আছে, তো এই জন্য হ্যাশট্যাগের মাধ্যমে সে ভালো বুঝতে পারে। ওকে, তো আমরা দেখেন লেখা শেষ হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগবে না, তার আগেই শেষ। আমরা এটা কপি করব, কপি করে আবার এখানে দিয়ে দিব। ঠিক আছে, যদি এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় আপনি করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে ডেলি 4টা পোস্ট করতে কয় মিনিট লাগবে, 2 মিনিট করে হলে 8 মিনিটে 4টা পোস্ট শেষ। কয় মিনিট, 2 মিনিট করে যদি আমি পোস্ট একটা ধরি, তো 4টা পোস্ট করতে লাগবে সর্বোচ্চ 8 মিনিট। আবার আপনি চাইলে একসাথে 4টা পোস্ট করে রাখতে পারবেন, এটা টাইমিং সেট করে পোস্ট করা যায়, এটা আমি আস্তে আস্তে আসবে, সমস্যা নাই। টাইম সেট করে পোস্ট করলে কী হবে, যারা বিশেষ করে প্রবাসে আছেন অথবা যারা জব হোল্ডার, আপনি তো অফিসে থাকলে সবসময় ফোন বাড়ি করে বা কম্পিউটারে গিয়ে পোস্ট করার সুযোগ পাবেন না। সো তাদের জন্য হচ্ছে এই সুযোগটা, যে শিডিউল পোস্ট বলা হয়, এবং শিডিউলই মার্কেটিং করা যায়, শিডিউল পোস্ট করা যায়, মানে সব কিছু শিডিউল আকারে করা যায়। তো সেটা আমি দেখাবো সামনে, হ্যাঁ সমস্যা নাই।
ইনশাআল্লাহ। তাহলে শিডিউল পোস্ট করার মাধ্যমে আপনি পোস্ট করে দিলেন, সেটা ওই ফ্রি টাইমে পোস্ট করলেন। এটা আপনি যে টাইম সেট করবেন, ধরেন সকালে একটা 9টা বাজে পোস্ট হবে, এরপর দুপুরে একটা হবে, বিকালে একটা হবে, সন্ধ্যা একটা হবে। তাহলে আপনি যে টাইম দিবেন ওই টাইমে অটো পোস্ট হয়ে যাবে, আপনাকে আর পোস্ট করতে হবে না, ঠিক আছে? তো এটা একটা ফেসবুকের সুবিধা আর কি। এখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলছে, আমরা আপাতত করলাম না, আমরা নট নাও দিলাম, আর হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করি নাই নাম্বারটা, এই জন্য। তো এই দেখেন পোস্ট হয়ে গেল, একটা পোস্ট করে দিলাম। এইভাবে দৈনিক 4টা করে পোস্ট, সুন্দর এরকম 4টা ছবি দিয়ে পোস্ট করা ভালো। কয়টা ছবি দিয়ে পোস্ট করা ভালো? মিনিমাম 4টা ছবি দিয়ে পোস্ট করা ভালো। 2টা বা 3টা দিয়ে পোস্ট না করে হয় একটা, না হয় 4টা, ঠিক আছে? আচ্ছা, ছবির সাইজ হবে 1080 বা 1080। আমরা যদি এই যে চ্যাট জিপিটিতে আসলাম না, এই যে আমি যদি একটা ছবি দিয়ে দিই, ধরেন আমি একটা ছবি নিয়ে দিই এখান থেকে, যে এখানে কিন্তু অনেক অপশন, ইমেজ, থিঙ্কিং, রিসার্চ, ডিপ রিসার্চ এবং ওয়েব সার্চ, কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য। এছাড়াও আরও অনেক বিষয় আছে ওপেন এআই। তো আমরা এখান থেকে যদি ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পরে ধরেন আমি একটা ছবি আপলোড দিলাম। আমি আমার পিসি থেকে একটা ছবি দিই, ধরুন সাধারণ একটা ছবি দিয়ে দিই, সাধারণ একটা ছবি দিয়ে দিলাম। তো আমি একটা সাধারণ ছবি দিলাম, একটা সাধারণ ছবি দিলাম, মানে এটা জাস্ট সিম্পল। এখন আমি যদি বলি যে ক্রিয়েট সেম ইমেজ অ্যান্ড ইউজ ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, সাইজ, আমরা সাইজ বলতে 1080 পিক্সেল, ওয়াইড অ্যান্ড হাইট, শেষ। মানে চারোপাশে কি ওয়াইড, মানে হাইট এবং ওয়াইড 1080 পিক্সেল হবে। আর এই সেম একটা ইমেজ তৈরি করে দাও, এবং পিছনে তুমি ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করো। এটা কিন্তু ন্যাচারালটা ব্যাকগ্রাউন্ড ন্যাচারাল না। তো আমি তাকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এটা পিছনে কিন্তু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড, মানে পর্দা আছে পিছনে, দেখা যাচ্ছে পর্দা। তো এখন এটাকে আমরা আরও আকর্ষণীয় করতে চাই, যে কোনো ছবিকে আপনি চাইলে আকর্ষণীয় করে ফেলতে পারবেন এর মাধ্যমে, ঠিক আছে? একটা এরকম জিমনি দিয়েও করতে পারবেন, এরপর হচ্ছে আপনার ডিপসিক দিয়েও করতে পারবেন, ঠিক আছে? সব এআইতেই এখন মানে অ্যাডভান্স কাজগুলো করা যায়। তো দেখেন একটু আমরা 1 মিনিট ওয়েট করবো সর্বোচ্চ, এর ভিতরে এটা হয়ে যাবে, ওকে? আচ্ছা, তো আমরা পেজটা সেট আপ করলাম। এখানে আমাদের কি কি কাজ বাকি, এখানে আমরা চলে যাব প্রফেশনাল ইয়েতে। এখানে হচ্ছে আমাদের পেজের ইনসাইট, মানে রিপোর্টগুলো দেখাচ্ছে, দেখেন অলরেডি টুকটাক ভিউ শুরু হয়ে গেছে, ওকে? এখানে হচ্ছে ইনসাইট, এগুলোই দেখাবে। আর যারা ইনকাম করে তাদের হচ্ছে এখানে। আমার পেজ দেখছেন কিনা জানি না, আমার পেজ এখানে কিন্তু প্রায় 5 কোটির উপর মানুষ লাস্ট 10 মান্থের মধ্যে ভিউ করছে, 5 কোটি। তো চিন্তা করুন, 5 কোটির ইনকাম এখানে কত আসতে হলে চিন্তা করেছেন। সেটা আমি অফ করে রাখছি, যদিও এটা আমার প্রয়োজন নাই। তো এগুলোতে আমরা এগুলো শুধু রিপোর্টে দেখবো আর কি, এগুলো অন্য কিছু না, শুধু জাস্ট রিপোর্ট দেখবো, হ্যাঁ, এখানে। আচ্ছা, তো এরপর আমরা আস্তে আস্তে চলে যাব রিপোর্ট। আচ্ছা, এখানের মধ্যে ইনসাইট দেখলাম, এরপর অ্যাড। এখান থেকে আপনি চাইলে অ্যাড দিতে পারবেন, মানে ফেসবুকে অ্যাডটাই হচ্ছে ধরেন পেইড মার্কেটিং, ওকে? ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। ফ্রিটা হচ্ছে যে আমরা ফেসবুকে কোনো টাকা দিব না, ফেসবুক অটোমেটিকলি মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছায় দিবে। সো এইটা কিসের ভিত্তিতে নির্ভর করবে? এটা হচ্ছে আমার পেজের কোয়ালিটি, পেজের ফলোয়ার ইত্যাদির উপর ডিপেন্ড করবে। আমার পেজ যদি কোনো ফলোয়ার না থাকে, তাহলে আমার পোস্টে আমার একটা রিচ হবে না। তাই এই জন্য ফলোয়ার থাকলে সুবিধা হচ্ছে এটাই, যে আপনার পেজে যদি ধরুন 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ ফলোয়ার থাকে, তাহলে সুবিধা কি? আপনি যখন পোস্ট করবেন, সেই সর্বোচ্চ ওই ফলোয়ারদের কাছে পোস্টটা পৌঁছাবে। এখন যদি 1 লাখ ফলোয়ার থাকে, তাহলে বেনিফিটটা কি? যদি 1 লাখ লোক ফলোয়ার থাকে, সেখানে যদি 50,000 মানুষের কাছেও যদি যায়, তাও তো বিশাল, তাই না? সো এটাই হচ্ছে ফলোয়ার থাকার অন্যতম একটা সুবিধা। আরও সুবিধা আছে, একটা কাস্টমার যখন আপনার পেজ থেকে অর্ডার করবে, সে কিন্তু আগে পেজটা দেখবে, এটা কি ফেক নাকি এটা কোনো মানে বাস্তব, মানে এটা কোনো রিয়েলিটি আছে। তো যখন সে পেজে দেয়, দেখবে যে 200-300 ফলোয়ার, তখন তার ধারণা হবে এটা কোনো ফেক কথা, বুঝতে, অথচ আপনি কিন্তু ফেক না। এই জন্য ভালো ফলোয়ার থাকাটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো ফলোয়ার থাকলে কাস্টমার বিশ্বাস করবে। দেখেন, অনলাইন মানে বিশ্বাসের জায়গা। এখানে মানুষ প্রোডাক্ট কিনে না, আমি যতটুকু বুঝছি, এখানে মানুষ প্রোডাক্ট কিনে না, এখানে মানুষ বিশ্বাস কিনে। তাহলে আপনি বিশ্বাস নষ্ট করে ফেললে, আপনি যদি সস্তাও দেন, আপনাদের কিনবে না, কথা বুঝতে পারছেন? সস্তা দিলেও কিনবে না। এই জন্য আমরা সততার সাথেই কাজটা করতে হবে, এবং বিশ্বাস অর্জন করার জন্য যা যা অ্যাপ্লাই করা দরকার সব অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বড় বড় কোম্পানিকে থেকে মানুষ প্রোডাক্ট কিনে কেন বলেন তো? কারণ তাদের প্রতি একটা আস্থা আছে, হচ্ছে ব্র্যান্ড বলি না আমরা, এই ব্র্যান্ডটাই হচ্ছে বিশ্বাস। ব্র্যান্ড তখনই হয় যখন একটা কোম্পানির প্রতি মানুষ বিশ্বাস করে। ব্র্যান্ড হওয়ার জন্য মানে আহামরি কিছুর প্রয়োজন হয় না, বিশ্বাস অর্জন করতে পারলেই সে ব্র্যান্ড হয়ে যাবে অনায়াসে। যে কোম্পানির পক্ষে মানুষ বিশ্বাস করে না, ওই কোম্পানির ব্র্যান্ডও জীবনে হতে পারবে না।
বাংলাদেশের মধ্যে বাংলাদেশে না শুধু এশিয়ার মধ্যে সবচেয়ে মানে টপ ই কমার্স প্রতিষ্ঠান ছিল কি ইবালি, আপনার নাম শুনছেন নিশ্চয়ই। প্রথম তো বাংলাদেশে ই কমার্সের মধ্যে সবচেয়ে টপ হচ্ছে দারাজ। তো দারাজে বিক্রি হয়ে গেছে, দারাজ বিক্রি হয়েছে 4,000 কোটি টাকা, যতটুকু আমি জানছি 4,000 কোটি টাকার আরও কয়েক বছর আগে বিক্রি হয়ে গেছে আলিবাবার কাছে। তো ই কমার্সের মধ্যে এরপর দ্বিতীয় পজিশনে চলে আসছে ইবালি। শুধু ইবালির মার্কেটিং স্ট্র্যাটেজি ভুলের কারণে ধরা খেয়ে গেছে। কীভাবে তারা হলো একটা প্রতিষ্ঠানে মানে সর্বোচ্চ এশিয়ার মধ্যে সবচেয়ে অল্প সময়ে গ্রো করতে পারছে, অল্প সময় মানে 2-3 বছরের মধ্যে এত দ্রুত ডেভেলপ এশিয়ার মধ্যে কোনো কোম্পানির হয় নাই। এরপর যতটুকু আমি রিপোর্ট দেখছি একবার, যে 15,000 কোটি টাকার তাদের অর্ডার আসছে, 15,000 কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে এই ইবালির। আপনি চিন্তা করতে পারেন 15,000 কোটি টাকা তো সাধারণ কথা। তো এই 2 লাখ 3 লাখ 5 লাখ করে কিনছে মানুষ, হুন্ডা গাড়ি এটা সেটা কিনে মনে করেন ফায়ার করে ফেলছে একদম। কিন্তু মানুষ, কথা আছে না, লোভে বা পাপে ধ্বংস, ওই ঘটনা সেটাই করছে। 5 লাখ টাকার হুন্ডা কীভাবে 2-3 লাখ টাকা আসবে, এটা তো মানুষ চিন্তা করে নাই। কারণ সেই পকেট থেকে দিতে হবে, আর সেই পকেট থেকে করতে দিবে, এটা কি ব্যবসার নীতি নাকি? এটা ব্যবসা। তাই জন্য ব্যবসা করতে হবে অবশ্যই প্রপার ওয়েতে, রং ওয়েতে লোভ দেখাইয়া এমনে হেমনে ব্যবসা করে এই ব্যবসা টিকবে না বেশি দিন, ঠিক আছে? এটা আসবে এক দুয়ার দি, যাবে আর দুয়ার দি, এইটা অবস্থা হচ্ছে এটা। এই জন্য আমি আপনাদেরকে বারবার ওই কথাগুলোই বলি যে আমরা ফাও ইনকাম করতে রাজি না, আমরা কষ্ট করে পরিশ্রম করে আমরা বড় কিছু হতে চাই। এবং যত ব্যক্তি পৃথিবীতে সফল হয়েছে তারা এইভাবেই হয়েছে। শুরুটা একটু কষ্ট হয়, কিন্তু পরবর্তী কিন্তু যখন আপনার বড় কিছু হয়ে যাবেন তখন তো আপনার কষ্ট কমে যাবে, মানুষ কাজ করবে আপনার জন্য। এটাই তো সিস্টেম, এটাই সিস্টেম। যে মানুষকে কাজ করাতে পারে সেই জীবনে উপর উঠতে পারে। হ্যাঁ, নিজের একা একা পরিশ্রম দিয়ে কেউ জীবনে বড় হয় নাই। একটা গার্মেন্টস কোম্পানির কথা বলেন, একই গার্মেন্টস কোম্পানি 2,000 3,000 5,000 এমপ্লয়ি কাজ করে, তো মালিক কি কাজ করে এত টাকা কামাচ্ছে নাকি এমপ্লয়ীদের কামাই এত টাকা কামাচ্ছে? আপনারা বলেন তো, এমপ্লয়ীদের। তাহলে মালিক কেন এই এত লাক্সারি লাইফ করতেছে? কারণ মালিক সিস্টেম ডেভেলপ করছে। তো আমাদের ব্যবসাটা, প্রত্যেকের ব্যবসার যেটা সিস্টেম, বিজনেস মানে সিস্টেম। আপনি একটা সিস্টেম চালু করবেন, সেই সিস্টেমের মাধ্যমে মানুষ প্রোডাক্ট কিনবে, মানুষ লেনদেন, ব্যবসা বাণিজ্য হবে ইত্যাদি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? গুড। এটাই সিস্টেম, সব কিছু মূলের জায়গা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? আর এখন ধরেন অনলাইনে কি না হচ্ছে, গরু ছাগল বিক্রি হচ্ছে, কোরবানির গরু বিক্রি হচ্ছে, দেখেন নাই? হাঁস মুরগি বিক্রি হয়, খাবার বিক্রি নাই কি? আমরা কোথায় বসে আছে? আমি তো কিছু বুঝি টুঝি না, আমি এটাই মাথা গেলে না, মানুষ কি করে? অনলাইনে চলে না, আমরা আছে কি আমাকে দেখান। অনলাইনে সব চলে, মানুষের দৈনন্দিন জীবনে যা যা লাগবে সব চলে, এবং আরও অনেক কিছু চলে যেগুলো হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। এগুলো আপনারা নিজেরা ভালো যায়, ওই দিকে ওই সমস্ত নেগেটিভ দিকে যাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু অনলাইন জগৎটা, তাহলে আমরা এটাকে ভালোভাবে কাজে লাগাতে পারতেছি না কেন? আমরা বিভিন্ন আপনারা আমাদের সাথে যে ব্যবসা যুক্ত হবেন, আপনাদেরকে ব্যবসা যুক্ত হওয়ার যে 3টা মোটিভ আগেই বলেছি, যে আপনারা এখানে ব্যবসা শিখবেন, ব্যবসা করবেন, এবং ভবিষ্যতে আমাদের থেকে যদি আলাদা হয়ে যেতে পারবেন, এতে কোনো প্রকার জবাবদিহিতা বা কোনো প্রকার চাপ নাই। কারণ এক দল আসবে এক দল যাবে, এটাই তো নিয়ম, তাই না? তখন আপনারা নিজেরাই বড় উদ্যোগ নিতে পারবেন। যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা। উদ্যোক্তা মানে কি? আমরা তো উদ্যোক্তা শুনি সারাদিন। উদ্যোক্তা হচ্ছে ওই যে উদ্যোগ নেয় সে হচ্ছে উদ্যোক্তা। আপনি কোনো একটা কাজ করার উদ্যোগ নিলেন, তাই আপনাকে বলতে হবে উদ্যোক্তা। এখন আমরা কি সারা জীবন দেখেই যাব বলেন, নাকি উদ্যোগ নিব? আর উদ্যোগ নিতে নিতে কি একবার জীবন শেষ করে ফেলবো নাকি? শেষ বয়সে গিয়ে কি উদ্যোক্তা হবো নাকি এখন? আমি তো এই কথাগুলো মানে মানুষকে বেশি বেশি বলি, জীবনে কর্ম শুরু করতে হবে 20 বছর থেকে। আমাদের তো সেই সৌভাগ্য সবার হয় নাই। 20 বছর বয়স থেকে কর্ম শুরু করতে হবে, তাহলে 30 বছরের মধ্যে লাইফে একটা ভালো গতি চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে লিড দিতে হবে। এখন আমরা শুরুই করি 30-35-এ, কিসের লিড মিট দিব? জীবন শেষে নেই। তো এই জন্য এখন কিছু করার নাই। এখন আমরা জেনারেশনকে এভাবে ভুল করে যাবে? আপনি এখন যেখান থেকে পারতেছেন এখান থেকে শুরু করলেন, আপনার পরবর্তী জেনারেশনকে তো ওই গাইডটা দিবেন আপনি। আপনি জীবনে ভালো না করতে পারলে আপনি জীবনে কারো গাইড দিতে পারবেন? জীবনে কারো গাইড দিতে পারবেন না। আপনার কথাকে শুনবো না, কবে হ্যাঁ জীবনে নিজেই ব্যর্থ, এর কথা শুনবো কি জন্য? বলবেন না কথা? আপনি যদি সামান্য কিছু করে দেখাতে পারেন মানুষকে যে আপনার ফ্যামিলির কাছে আপনি হিরো হইতে পারেন, তাহলে আপনার ফ্যামিলির সবাই আপনার কথা শুনবে, নাহলে আপনার কথা কিছু শুনবে না কেউ, ঠিক আছে? শুনবেন, এটাই বাস্তবতা। এখন টাকা ছাড়া মূল্য নাই, এটাই ট্রু। অল্প কিছু মানুষ হয়তো টাকা ছাড়াও মূল্য দিবে, কিন্তু সমাজের বাস্তবতা হচ্ছে আপনার যার তেল আছে হ্যাঁ তেল দিব, ঠিক আছে? এখন তাহলে হ্যার তেল, যে তার তেল আছে তেল দিচ্ছে, হ্যার তেল আসলো কীভাবে?
ওইটা তো আমরা দেখি না, আমরা খালি দেখতেছি তেল আছে। এও স্ট্রাগল করছে, সেও চ্যালেঞ্জ নিছে, সেও পরিশ্রম করছে, এবং সে ধাপে ধাপে কী হচ্ছে, আগাচ্ছে। তো আমাদেরকেও তো এই করতে হবে। ওকে, এই স্কিলটা আমরা যা শিখবো, এই স্কিলটা শুধু খালি অনলাইনের জন্য না, এই স্কিলটা আপনার অফলাইন বিজনেসও কাজে লাগবে। আমি যা শিখাবো এই পুরো স্ট্র্যাটেজিগুলো কিন্তু আপনার সামনে কাজে লাগবে। এখনও আমরা মূল স্ট্র্যাটেজিতে যাই নেই, আস্তে আস্তে আগাচ্ছি, ফাংশনগুলো চিনতেছি। কিন্তু একটা বিজনেস মনে রাখবেন, অফলাইন বিজনেস যারা পারে তারা চাইলে অনলাইন বিজনেস কখনোই পারবে না। আবারও বলছি, অফলাইনে যারা ব্যবসা করে বিভিন্ন কোম্পানির, ধরেন একটা কোম্পানি যেমন পার্টেক্স গ্রুপের মার্কেটিং হেড, কথা বোঝা লাগবে, পার্টেক্স গ্রুপের মার্কেটিং হেড যে ব্যক্তি, নিশ্চয়ই তার ওনার হাই স্যালারি হবে, অনেক হাই। উনি পৃথিবী উল্টে গেল অনলাইন ব্যবসা পারবে না যদি না শিখে। কথা বুঝছেন, উনি একজন কোম্পানির হেড হইয়া উনি না শেখা পর্যন্ত কখনোই অনলাইন ব্যবসা পারবে না। কিন্তু অনলাইন ব্যবসা যে পারে সে জীবনেও অফলাইন ব্যবসা শিখতে হবে না। কথা বুঝছেন আপনারা? আপনি যদি অনলাইন বিজনেসটা প্রপারলি বুঝেন এবং পারেন, আপনাকে জীবনেও অনলাইন ব্যবসা অফলাইন ব্যবসা শিখতে হবে না। অফলাইন মার্কেটিং আপনি এমনি পারবেন। ওই টিভিতে অ্যাড দেওয়া, পত্রিকা অ্যাড দেওয়া, বিলবোর্ড দেওয়া, এগুলো কি শেখা লাগে নাকি? এইগুলো করে 5-6 লাখ টাকা বেতন পাচ্ছে, আর আমরা তো বসে আছি, বোঝেন নাই? এই জন্য চ্যালেঞ্জ দেওয়া আপনার মধ্যে। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় গুণ হচ্ছে কি, সে ভালো প্রেজেন্টেশন, ভালো উপস্থাপনা, ভালো ভালো ইয়ে হতে হবে। একজন একজন অ্যাডভার্টাইজমেন্ট হতে হবে, মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে তাকে। একজন উদ্যোক্তার সবচেয়ে বেস্ট গুণ হচ্ছে এটা। এই জন্য আপনাদেরকেও এটা টাস্ক দিব, বাসায় বসে মোবাইল দিয়ে খালি ভিডিও বানাবেন। কী বানাবেন? এগুলো ফেসবুকে দেওয়ার দরকার নাই, নিজে নিজে ভিডিও বা নিজে নিজে উপস্থাপন করুন বিভিন্ন বিষয়ের উপর। এই গুণটা কিন্তু শুধু কোনো গুণ না, এটা 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 আপনার লাইফের 20 টাকার একটা সম্পদ, এটা মাথায় রাখেন। কিন্তু এটা কিন্তু সাধারণভাবে নেবেন না, ঠেলার মানে হালকাভাবে নেওয়ার কোনো যুক্তি নেই। একজন ভালো উদ্যোক্তার, ভালো অনলাইন উদ্যোক্তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। এই ছাড়া উপায় নেই। তাহলে আপনি নিজে যখন বাসায় নিজে নিজে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, এমনি প্র্যাকটিস, তাহলে আপনার মধ্যে কিন্তু কি হবে, অনেক কোয়ালিটি তৈরি হবে। ঠিক আছে, আপনি কন্টেন্ট নিয়ে বুঝতে পারবেন। এবং ফেসবুকে যদি মনে হয় যে ভালো বলছেন, তাহলে ফেসবুকে দিয়েই দিন, সমস্যা নেই। ঠিক আছে না, ফেসবুকে দিলে সমস্যা নেই। যদি ভালো মনে হয় যে না আমার কন্টেন্টটা ভালো হয়েছে, দিবেন। এতে করে আপনি লিডার হতে পারবেন ভবিষ্যতে। লিডার, মালিকের গুণ তো অনেক থাকতে হবে। মালিক তো ল্যাপসাপ দিয়ে মালিক হওয়া যায় না, এমপ্লয়ি ল্যাপসাপ দিয়ে হওয়া যায়। তাকে দিবে একটা দায়িত্ব, ছোটো একটা দায়িত্ব, ধরেন এরকম তুমি প্রোডাক্টগুলো খেয়াল রাখো, এর তো দায়িত্ব দিব। কিন্তু মালিক তো পুরো বিজনেসের দায়িত্ব নিব। তাহলে পার্থক্য আসেনি? মালিকের দায়িত্ব আর এমপ্লয়ির দায়িত্ব পার্থক্য আসেনি না? নাই? কি মনে হয় আপনাদের? বলেন তো, আপনারাই বলেন, কি মনে হয়? অনেক পার্থক্য আছে, অনেক অনেক। অবশ্যই জি জি অনেক পার্থক্য আছে। এই জন্য এই কথাগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, যাতে প্রস্তুতি, এগুলো একটা প্রস্তুতি। আমি তো সব মানে সব কিছু তো আর বলি দেওয়াটা তো লোক পাইনি একটা সময়। আরে বলি দেওয়ার লোকও তো খুঁজে পাইনি জীবনে। আপনার তো বলি দেওয়ার সুযোগ মানে বলা হচ্ছে, আমি তো জীবনে বললাম লোক ওইভাবে খুঁজে পাইনি। ঠিক আছে, আমাদের সময় বলারও লোক নাই, সহযোগিতা করার লোক তেমন একটা ছিল না। কোনো বহুত স্ট্রাগল ছিল আমাদের, বহুত। এটা বলার ব্যাখ্যা করা যাবে না। কিন্তু এখন তো সব কিছু হাতের কাছে চলে আসছে, এখন আমরা কেন পারি না, এটাই আমি বুঝি না। যখন হাতের কাছে কিছু ছিল না তখনই মনে ভালো ছিল নাকি? শুনেন, একটা কথা বলে রাখি, এটা প্রায় বলি আমি, যে ছেলে যার লেখাপড়া করার ইচ্ছা আছে, লাইট লাগবে না, সে ওই বাতিতেই লেখাপড়া করবে, এবং সে করলে এই প্লাসও পাবে। আর যার লেখাপড়া করার ইচ্ছা নাই, ওরা যদি আপনি একেবারে ডিজিটাল লাইটের সামনে বসাই দেন, ও লেখাপড়া করবে না। ও তো ব্যাপারটা ঠিক তাই, ঠিক ব্যবসার থাকে। যার ব্যবসা করার ইচ্ছা আছে, জীবনে খিদা আছে বড় কিছু করার, হ্যাঁ অত চিন্তা করে, হ্যাঁ আমি যাব। আর যার ওই ইচ্ছা নাই, দেখতে দেখতে আর জীবন পারে যাবে, দেখতেই থাকবো খালি, আর কিছু করার নেই, শেষ। এটাই আমি জাস্ট, আর কিছু বলবো না আপনাদেরকে। তো এখান থেকে অ্যাড দেওয়া যাবে, আমরা অ্যাড দিব, পরবর্তীতে অ্যাড দিব, এখন না। এরপরে এখান থেকে বুস্ট ক্যাম্পেইন, বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, অর্থাৎ ইনস্টাগ্রামও এখান থেকে অ্যাড দেওয়া যাবে। তো ইনস্টাগ্রাম অ্যাড দেওয়ার জন্য অবশ্যই শর্ত হচ্ছে ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম আইডিটা কানেক্ট থাকতে হয়। ইনস্টাগ্রামের আইডি দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস, মানে প্রফেশনাল বলে। বিজনেসটা কি বলে? প্রফেশনাল। সো আমরা যখন ইনস্টাগ্রাম আইডি খুলবো, ফেসবুক যেভাবে আইডি খুলছে না, এরকম একটা ইনস্টাগ্রাম আইডি খুলে ফেলবেন। এটা আর দেখা দেওয়া লাগবে না আশা করি। ফেসবুকের আইডি যেভাবে খুলছেন, ইনস্টাগ্রাম আইডি যেভাবে খুলে ফেলবেন। খোলার পরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গেলে সুইচ টু প্রফেশনাল নামে একটা অপশান পাবেন। সুইচ টু প্রফেশনাল নামে কী পাবেন? একটা অপশান পাবেন। সেখানে ক্লিক করলেই অটোমেটিকলি অ্যাকাউন্টটা পার্সোনাল থেকে কী হয়ে যাবে? বিজনেস হয়ে যাবে। তো বিজনেস করা কিন্তু আহামরি কোনো না, জাস্ট 2টা ক্লিক দিলেই বিজনেস হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে তখনই আপনি ইনস্টাগ্রাম আইডিটা কানেক্ট করতে পারবেন আর কি।
এরপরে ফেসবুক ভ্যারিফাইড, আমি যদি পেজটাকে ভ্যারিফাই করতে চাই, এই যে ভ্যারিফাই করতে তো টাকা লাগে, প্রথম মাঝে মাঝে অফার দেয়, 1 মাস ফ্রি দেয়, কিন্তু এরপর থেকে টাকা লাগে। সো এখান থেকে ভ্যারিফাই করতে পারবে। ভ্যারিফাই করার জন্য মাস্টার কার্ড থাকতে হবে, যে ভিসা আমরা যে কার্ড দিয়ে আমরা অ্যাড দিব, অর্থাৎ যে কার্ড দিয়ে আমরা কী করবো ফেসবুকে অ্যাড দিব, ওই কার্ড দিয়ে আপনি চাইলে কী করতে পারবেন, ওই কার্ডটা সেট আপ দিলেই কী হয়ে যাবে, এ হয়ে যাবে। তো মান্থলি ধরেন 900 বা 1100 1200 বিভিন্ন এরকম অ্যামাউন্ট কাটে। কাউকে যারা অফার নেয় তারা একটু কম পায়, যারা অফার ছাড়ে না তারা একটু বেশি দিতে হয়। এরপর হচ্ছে লিড, এটা হচ্ছে যারা ফেসবুকে লিড অ্যাড দেয়, অর্থাৎ লিড হচ্ছে যারা ধরেন আমরা লিড বলতে বোঝানো হচ্ছে যে ডাটা কালেকশন, অর্থাৎ মানুষের নাম ঠিকানা, ধরুন আপনারা বিভিন্ন ফর্ম রেজিস্ট্রেশন করছেন না, এইটাই কিন্তু লিড। তো ফেসবুকের মাধ্যমেও কিন্তু ফর্ম রেজিস্ট্রেশন করা যায়, তাহলে ওই লিডগুলো এখানে আসবে আর কি। এরপর হচ্ছে মেটা সুইট, ওকে, মেটা সুইট। মেটা সুইট হচ্ছে পরবর্তী স্টেপ, আমরা আপাতত এই বলে থাকি। এখন আমরা চলে যাবো সেটিংয়ে, ওকে, সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে যাওয়ার পর এখানে কিছু সেটিং চেঞ্জ করতে হবে, আমরা এখান থেকে এগুলো আমাদের প্রয়োজন না আপাতত। এখানে এই যে ফেস ডিটেলস, এখানে চলে যাব। ফেস ডিটেলসের মধ্যে আসার পরে দেখেন এখানে কি আসছে, এখানে আমাদের এই এই পেজের ক্যাটাগরি কি, এখান থেকে ক্যাটাগরি 3টে দেওয়া যায়। ক্যাটাগরি ক্লোথিং যেখানে এফআইএস দিলাম, দেখছেন এভাবে 3টা পর্যন্ত দেওয়া যাওয়া যায়। আপনি যদি আপনারা অনেকে আছেন না বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অর্থাৎ ক্লোথিং, গ্যাজেট, ইলেকট্রনিক্স, এরকম কাজ করা যাদের ইচ্ছা তারা এখানে বাকি ক্যাটাগরিগুলো দিয়ে দিবেন। ছোটো 3টা দেওয়া যাবে, ওকে, দিতে পারবেন। এরপরে সার্ভিসের আপনি যদি ধরেন সার্ভিসের নির্দিষ্ট কোনো এরিয়াতে দেন, ধরেন আমি শুধু ঢাকাতে দিব, তাহলে সেটা এখানে লিখে রাখতে পারেন। আমাদের প্রয়োজন আমরা পুরো বাংলাদেশ দেবো, ওকে। এরপর হচ্ছে এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা অ্যাড করবো। আপনার প্রত্যেকের পেজের ফোন নাম্বার এখানে, এই যে এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাড করে দেবেন। তো আমি এটা অ্যাড করবো না, কারণ এটা যেহেতু আরেকজনের, উনি অ্যাড করতে পারবে। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনি আপনার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন। তো হোয়াটসঅ্যাপ তো সবার আছে, এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে এখানে কোড যাবে, কোডটা দিবেন। কোডটা দিলে কী হয়ে যাবে, কোডটা দিলেই হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে, ওকে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমরা আমাদের অ্যাড্রেস, আমরা চাইলে আমাদের অ্যাড্রেসটা এখান থেকে দিতে পারি, যে এখান থেকে অ্যাড্রেসটা এডিট করতে পারি, ওকে। ইমেল, আপনি চাইলে আপনার ইমেলটা দিতে পারেন এখান থেকে, যে এখান থেকে এডিট করে ইমেল। এখন আপনারা যদি আপনাদের বিজনেসের নামে সবাই একটা করে ইমেল খুলতে পারেন, একটা জিমেল খুলে নিতে পারেন, ঠিক আছে, ওকে। আবার ওয়েবসাইট যখন হয়ে যাবে তখন ওয়েবসাইটের থ্রুতেও কিন্তু ইমেল খোলা যাবে। ইমেল 2 প্রকার, পার্সোনাল ইমেল, বিজনেস ইমেল, ওকে। পার্সোনাল ইমেল হচ্ছে যে আমার জিমেল, ইয়াহু, হটমেল, এগুলো হচ্ছে পার্সোনাল। আর জিমেল হচ্ছে যেমন ধরেন daraz.com, support.@daraz.com, এরকম আর কি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ধরেন support@doplo.com, এগুলো হচ্ছে আর কি, হ্যাঁ, admin@doplo, আপনি আপনার কোম্পানির নামের করতে পারেন CEO@doplo.com, ব্যাপারটা বুঝছেন, এগুলোকে বলে বিজনেস ইমেল, ওকে। আর পার্সোনাল ইমেল তো আমাদের সবার আছে। তো এগুলো আমরা করতে পারবো, আমাদের ওয়েবসাইট যখন হাতে পাবেন সবাই, তখন আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই, কীভাবে বিজনেস ইমেল করতে হয়। এরপর হচ্ছে ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, হ্যাঁ, ওকে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ আমাদের যদি অন্য সোশ্যাল লিঙ্ক থাকে, ইনস্টাগ্রাম থাকে, তাহলে ইনস্টাগ্রাম এখানে কি দিব, নুরিয়ান। ইনস্টাগ্রাম আইডিটা যে নামে খুলছেন না, সেটা এখানে দিবে, সেই নামটা এখানে দিবেন, হ্যাঁ। এরপর ইনস্টাগ্রাম পরে যদি আপনি আরও কিছু ইউটিউব চ্যানেল খোলেন, ইউটিউব চ্যানেলে এখানে নাম দেবেন নুরিয়ান, মানে নাম যেটা খুলবেন ওইটাই দিতে হবে। আমি তো আপাতত নাম খুলি নাই, তাই আপাতত এটা দিয়ে রাখতেছি, ঠিক আছে। কারণ আপনি যদি নাম দেন অন্যটা, এখানে ক্লিক করলে ওই নামে যদি যে নামে খুলছেন সেই নামটা যদি এখানে দেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে, আপনার চ্যানেলের কাস্টমাররা যেতে পারবে। এরপর হচ্ছে প্রাইস রেঞ্জ, আমরা কত ডিজিটাল মানে কত দামি প্রোডাক্ট বিক্রি করি। তো এখান থেকে চিপ, মডারেট, এক্সপেন্সিভ, এবার বিভিন্ন সুপ্লায়ার্স, এই বিভিন্ন লেখা আছে। এখানে আনস্পেসিফিক দেওয়াটাই ভালো, এখানে আনস্পেসিফিক থাক। এরপর হচ্ছে এখানে আমরা ডেলিভারি, বেসিক ইনফরমেশান, আমরা ডেলিভারি করি, আমরা আর কি করি, অনলাইন রিজার্ভ মানি, অনলাইন, এই 2টা জিনিস দিয়ে দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম, ওকে। মানে এই 2টা জিনিস আমরা করি আর কি। এরপরে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দিতে পারি, আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। এরপরে ডেট, আমাদের এটা ফাউন্ডিং, অর্থাৎ ডেট অফ বার্থ দিতে পারেন, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপরে হচ্ছে রিভিউ, আমাদের পেজে রিভিউ অন করা আছে, কেউ চায় এখন রিভিউ দিতে, এটা যদি অফ করে দিয়ে কেউ রিভিউ দিতে পারবে না, ওকে। এরপর হচ্ছে অলওয়েজ ওপেন, এগুলো দিলাম আমরা। জেন্ডার, আমরা কারা কিনবে আপনার এখান থেকে স্পেসিফিক আছে না, আমাদের এখানে সবাই, মানে ম্যান ওম্যান উভয় কিনবে। তাহলে সেটিংটা আমরা বুঝে গেলাম, ওকে, সেটিংয়ের কাজ শেষ। আর একটা কাজ আছে আমাদের এখানে, সেটিংয়ে আবার আসলাম, এখান থেকে যে পেজ সেটআপে চলে আসবো, পেজ সেটআপ। এই যে পেজ সেটআপে তখন ছিলাম আমরা পেজ ডিটেলস, এখন চলে আসলাম কোথায়, পেজ সেটআপ। এই যে পেজ সেটআপে চলে আসলাম।
এখান থেকে পেজের নাম, যাদের অলরেডি পেজ আছে, আপনাদের যদি কারো অলরেডি কি থাকে পেজ থাকে, তাহলে ওই পেজটা যদি মানে অ্যাক্টিভ পেজ, অর্থাৎ পেজে লাইক কমেন্ট ঠিক আছে, অনেক আছে 2-3 বছরও কোনো খবর নাই, ওরকম পেজ লাভ নাই, ঠিক আছে, ওই পেজ মরে যাবে। যে পেজে পোস্ট করলে কাস্টমার মানে আমরা ফলোয়াররা যারা আছে তারা লাইক কমেন্ট করে, তাহলে ওই পেজ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি সেই পেজের নামটা যদি আপনার বিজনেস নাম চেঞ্জ করতে চান করতে পারবেন, একবার নাম চেঞ্জ করলে 60 দিন আর করতে পারবেন, ওকে। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে ইউজার নেম, এখানে আমরা কি দেবো, নুরিয়ান দিতে হবে, ইউজার নেম হচ্ছে আমার পেজের নাম, বাট এখানে লেখা আছে কি নট অ্যাভেলেবেল, তাহলে অফিসিয়াল নুরিয়ান অফিসিয়াল দিলাম, অফিস নুরিয়ান অফিসিয়াল দিলাম, এটা দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের পেজের ইউজার নেম, এটাই মেন নেম, এই নামে মানুষ আমাদের এই লিঙ্কে আসলে আমাদের পেজটা মানুষ খুঁজে পাবে আর কি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখানে, আর এখানে একটা অপশন আছে পেজ অ্যাক্সেস, অর্থাৎ এই পেজের মালিক, এই পেজটা তৈরি করছে আমি, কিন্তু আমিও যে যিনি সাইফুল ভাই ওনাকে কিন্তু আমি পেজের অ্যাক্সেস দিয়ে দিছি। তাহলে আপনার পেজের অ্যাক্সেস আপনি কাউকে দিতে চাইলে দিতে পারবেন, কি জন্য, কাজ করার জন্য, বা যে কোনো কাজ, মানে আপনি যা করবেন সেও তাই করতে পারবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। আপনি অনেক সময় দেখেছেন আপনার ব্যস্ত, আপনার পেজটা আপনার ফ্যামিলির কেউ মেনটেন করবে পাশাপাশি, আপনার ভাই বোন যে কেউ হতে পারে, তাহলে তাকে এখান থেকে তার ফেসবুক আইডিতে অ্যাক্সেস দিয়ে দিবেন, তাহলে সেও এই পেজটা ম্যানেজ করতে হবে। তখন তার ফেসবুক আইডি সার্চ দিলেন এইভাবে, ঠিক আছে, সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে এখান থেকে ওকে দিলেন, ফুল কন্ট্রোল দিলেন, এরপরে গেট গিভ অ্যাক্সেস, এখানে আপনার এখানে হচ্ছে ফেসবুক আইডির পাসওয়ার্ড, এই যে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন, দিয়ে কনফার্ম করলে কী হবে, আপনি যার নামটা সিলেক্ট করছেন তার অ্যাকাউন্টে এই ফেসবুক আইডির অ্যাক্সেস চলে যাবে। তখন সে সেখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট যেভাবে অ্যাকসেপ্ট করা, এখানে জাস্ট অ্যাকসেপ্টে এখানে দুইটা অপশন থাকবে, ডিক্লাইন এবং অ্যাকসেপ্ট, ওকে। আপনি ডিক্লাইনে না করে অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে। এরপরে পেজ আপনি সব কিছু, পেজে পোস্ট করা থেকে শুরু করে যত কাজ আমরা করতেছি সেও সব কাজ করতে হবে। আর এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমাদের প্রয়োজনে, রিলস টিলসের বিষয় আছে, ব্লক করা, পেমেন্ট মেথডের বিষয় আছে, এখানে আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো না। এখানে একটা গুরুত্বপূর্ণ আছে লিঙ্ক করা, এখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রামটা এখান থেকে অ্যাড করতে হয়, ওকে। তো যেটা বলছিলাম একবার, ইনস্টাগ্রামটা আমরা অ্যাড করতে হবে। তো ইনস্টাগ্রামটা কোথা থেকে অ্যাড করবো আমরা, ইনস্টাগ্রামটা আমরা অ্যাড করবো এখান থেকে, এই যে ইনস্টাগ্রাম, এই যে এখান থেকে আমরা অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে কানেক্ট করলেই আপনাকে লগ ইন করতে হবে। তো আগে বলছি ইনস্টাগ্রাম অবশ্যই যে প্রফেশনাল হতে হবে, প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ। একই রকমভাবে হোয়াটসঅ্যাপও আপনাকে এখানে কানেক্ট করতে হবে। তো হোয়াটসঅ্যাপটা অন্য জায়গায় করা যাচ্ছে, ওকে। তো সব মিলিয়ে ওকে, আমরা মোটামুটি এই ফাংশনগুলো চেঞ্জ করলে আমাদের কাজ শেষ এখানে, ওকে। এই ফাংশনগুলো জানলে আমরা কী করতে পারবো, আমাদের পেজে কাজ করতে পারবো, ওকে। তো তাহলে আমাদের প্রয়োজনীয় কাজকে যে মোটামুটি ফাংশন যত দিয়েছি তত চলে আসছে, এখানে দেখছেন পেজে পোস্ট করে দিলাম, এভাবে দৈনিক 4টা করে পোস্ট করতে হবে, ওকে। এবার আমরা চলে যাবো মেটা সুইটে। তাহলে পেজের কাজ শেষ, এবার চলে আসলাম কোথায়, এবার চলে আসলাম আমরা মেটা সুইটে, ওকে। সো মেটা সুইটে আসলাম, মেটা সুইট এবং পেজের সাথে দেখেন পার্থক্য কী আছে, মানে পেজের অ্যাডভান্স সেটিংগুলো হচ্ছে মেটা সুইটে, মেটা সুইট থেকে আবার অ্যাডভান্স হচ্ছে কোথায়, বিজনেস ম্যানেজার। ফেসবুকের 3টা প্ল্যাটফর্ম, পেজ, মেটা সুইট এবং কি বিজনেস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও, এটার নামটা চেঞ্জ করছে ফেসবুক, বিজনেস ম্যানেজার পরিবর্তে এখন বিজনেস পোর্টফোলিও করছে, সমস্যা নেই, একই কাজ। তাহলে 3টা স্টেপ, একটা হচ্ছে পেজ থেকে কাজ করা যায়, 2 নম্বর হচ্ছে মেটা সুইট থেকে কাজ করা যায়, 3 নম্বর হচ্ছে পোর্টফোলিও থেকে কাজ করা যায়। তো আমরা যখন সব কিছু জানবো, আমরা যখন বুঝবো, তখন কোথা থেকে কোন কাজটা করতে সেটা আমরাই বুঝতে পারবো, ঠিক আছে। মানে 3 জায়গাতে কাজ করা যায়, তো আমরা যখন সব কিছু বুঝবো তখন দেখবো কোথায় কোন কাজটা কোথায় করা যায় এবং কোনটা ভালো, ওকে। তাহলে এখান থেকে দেখেন আমরা মেটা সুইটে আছি, যে মেটা সুইটে চলে আসছে, এখান থেকে নোটিফিকেশান আছে, এখান থেকে আমরা যে পেজে কেউ লাইক টেক দিলে এখানে আসবে, ওকে। আচ্ছা, এরপরে এখান থেকে অ্যাড দেওয়া যাবে, এই যে এখান থেকে ক্যাম্পেইন মার্কেটিং করা যাবে, অডিয়েন্স, এই যে মাস্টার কার্ড এখান থেকে অ্যাড করা যাবে, অ্যাডের রিপোর্টগুলো এখান থেকে দেওয়া যাবে, অনেক কিছু। এবং এখান থেকেও আপনি পোস্ট করতে পারবেন, এই যে শিডিউল পোস্ট, আপনারা যেটা বলছিলাম, আপনারা অনেক বিদেশে থাকেন অথবা অনেক জব হোল্ডার আছেন যারা ব্যস্ত থাকেন, তো তারা ব্যবসা করার ইচ্ছা, কিন্তু ব্যবসা করবেন কীভাবে, মার্কেটিং তো করতে হবে, তো তারা এখান থেকে এবং এবং আমরা যে অ্যাড দিব, অ্যাডের মধ্যেও কিন্তু শিডিউল করা যায়। কি শিডিউল, ধরেন আপনি যে টাইমটা ফ্রি শুধু ওই টাইমে অ্যাড চলবে, বাকি টাইমে অ্যাড বন্ধ থাকবে, সেই সিস্টেম আমার কাছে আছে, এটা আমি দেখাই দিব, সমস্যা নাই, একদম ইনশাল্লাহ দেখাই দিব। তাহলে আপনি আপনার সুইটেবল টাইমেই কিন্তু বিজ্ঞাপন চালাতে পারবেন। এখন আপনি যদি অফিস টাইমে বিজ্ঞাপন চালান তো আপনি ব্যস্ত, আপনি রিপ্লাই দিতে পারবেন, 1 ঘন্টা রিপ্লাই দিতে 6 ঘন্টা পরে দিবেন, তো কাস্টমারটা থাকবো জীবনও থাকবে না, কাস্টমার শেষ। এই জন্য ব্যবসা করার জন্য রাইট টাইমে কাস্টমারকে হ্যান্ডেল করা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট।
কারণ যত্ন নিলে তো রত্ন, কাস্টমারকে যত্ন নিতে হবে। কাস্টমারকে যদি আপনি ফালাই দেন তো কাস্টমার চলে যাবে, সোজা কথা। এই জন্য আমরা তাহলে আমাদের টাইম ওয়াইজ দিব, তাহলে টাইম ওয়াইজ আমি রিপ্লাই দিতে পারবো, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা ক্লিক করার পরে এখান থেকে আমরা পোস্ট করতে পারবো। এখন আমি কী পোস্ট করবো, ভিডিও পোস্ট করা যাবে, ছবি পোস্ট করা যাবে, যেটাই আমি করতে চান। আচ্ছা এখানে আমরা চ্যাট জিপিটির একটা কাজ তো দিছিলাম, তাই না? চ্যাট জিপিটির একটা কাজ দিছিলাম, দেখেন দেখেন এই ছবিটা সে আমাকে বানিয়ে দিয়েছে। কে দিয়েছে? চ্যাট জিপিটি বানিয়ে দিয়েছে। আচ্ছা আমরা আমরা কোনটা দিছি দেখেন, আমরা দিছি এইটা। আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা ঘরের ভিতরে ব্যাকগ্রাউন্ড ছিল, এটা ফুলের একটা গাছ ছিল, বাট পিছনে ছিল পর্দা। আর আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু আমাদের পর্দা নিচ্ছে না, এখানে একটা 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 সুন্দর সিনারিতে নিয়ে গেছে। ব্যাপারটা কি বুঝছেন? কেমন লাগছে ছবিটা? সুন্দর হয়েছে? হুম, হ্যাঁ, খেয়াল করেন। জি জি, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এরকম ভাবে এরকম এরকম সুন্দর অনেক সুন্দর সুন্দর হয়েছে। এরকম সুন্দর সুন্দর ছবি আপনারা তৈরি করবেন, ঠিক আছে? যেভাবে বলতেছি এইভাবেই, কোনো কঠিন কাজ না। এআই সম্পর্কে যদি আমার কোর্সে ছিল, অ্যাডভান্স কোর্সে এআই নিয়েও ক্লাসে এআই ইনোভেশন নিয়ে আমি ক্লাস করাইতাম। এআই ইনোভেশন, এআই এমন একটা সেক্টর হয়ে গেছে যে এটার অন্তত বেসিক নলেজটা যদি আপনাদের মধ্যে থাকে, তাও আপনারা ফাইট করতে পারবেন। বেসিক নলেজটা মানে এআই এখন কোন লেভেলে আছে, এটা এটা মানে মানুষের অনেক কাজ তারাই করতেছে এখন, ঠিক আছে? কিন্তু এটা সিস্টেম জানতে হয় আর কি, অর্থাৎ এটাকে অপারেট করা জানতে হয়। যেমন গাড়ি দিয়ে আপনি অনেক, যেখানে আমি যদি ঢাকার থেকে চট্টগ্রাম যাই, হেঁটে হেঁটে যাই, তো 2 সপ্তাহ লাগবে, কিন্তু গাড়ি দিয়ে গেলে 3-4-5 ঘন্টা ওকে। এখন এই 4-5 ঘন্টা যদি ওকে, কিন্তু এই 4-5 ঘন্টাতে গাড়িটা চালানোর যোগ্যতা থাকতে হবে না? তো এআই হচ্ছে তাই, যে কাজ করতে লাগবে 1 বছর, এই কাজ করতে লাগবে মাত্র ধরেন 1 দিনও লাগবে না এআই দিয়ে। 1 বছরের কাজ হয়ে যাবে 1 দিনে, কিন্তু এটা কীভাবে অপারেট করতে হয় এটা আপনাকে জানতে হবে। যেমনটি ওই যে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে লাগবো, হাইতে গেলে লাগবে 1-2 সপ্তাহ, কিন্তু গাড়িতে গেলে লাগবো 5 ঘন্টা, বিমানে গেলে লাগবো 30 মিনিট। সবই সিস্টেমের খেলা। এই জন্য বলে জীবনে জীবনে কিছু করতে হলে সিস্টেমে আসতে হবে, আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে আমি কিসের সিস্টেম তৈরি করব, কোন সিস্টেমটা মানুষ চায় সেটা আমাকে বুঝতে হবে। এখন বর্তমান সময় তো অনলাইন সিস্টেমের তো এখন টপ ট্রেন্ডিংয়ে আছে, তাই না? সিস্টেম, সব কিছু সিস্টেম। সিস্টেম চালু হয়ে যাবে, আবার মানুষ আপনার কাছে আসবে, আপনি মানুষ বুঝতে হবে না। সিস্টেম না চালু করতে পারলে তো মানুষের পিছনে আপনারই করতে হইব। তো এটা আমি ডাউনলোড করে দিলাম আর কি, হ্যাঁ, ডাউনলোড করে দিলাম। তো এখন এখান থেকে আসার পর আমরা এই ছবিটাকে এখানে দিয়ে দিব আর কি। এই যে যেটা বানালাম, মাত্র এআই দিয়ে বানালাম, এটাই দিয়ে দিই। ওকে, এই যে দিয়ে দিলাম, হ্যাঁ। এখন ডান পাশে এটা আমাকে দেখাবে, এই যে। এবার আমি এখানে বলি যে রাইট রাইট বাংলা ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট, এটা কি কিডস খিমার, এটা হচ্ছে বাচ্চাদের, ওই সময় সে ওমেন কিমার, এটা কিডস খিমার উইথিন 500 ওয়ার্ডস। আমি বলে দিতে হবে কত ওয়ার্ডের মধ্যে লিখবে। যদি আমরা ওয়ার্ড মেনশন না করি তাহলে সে লিখবে, কিন্তু সে তার মতো করে লিখবে। কিন্তু আমি যখন ওয়ার্ড মেনশন করব, এবং এখানে একটা কথা বলে রাখি, লেখার প্যাটার্ন পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আমি কিন্তু লেখার কোনো প্যাটার্ন বলি না, আমি বলছি তুমি আমাকে ফেসবুক অ্যাডের জন্য কিছু কন্টেন্ট লিখে দাও বাচ্চাদের খিমার জন্য এত ওয়ার্ডের মধ্যে। এখন আমি যদি বলি তুমি ইসলামিক ওয়েতে বা ইমোশনালি, আমি যদি বলি যে ইমোশনালি লেখাও, হ্যাঁ, রাইট ইমোশনালি বা ইমোশনালি লিখলেও সে বুঝতে পারবে। এখন দেখেন সে কিন্তু ইমোশনালি লিখবে। আজকের ছোট্ট অভ্যাস আগামী দিনের সুন্দর পরিচয়। দেখেন প্রতিটি মা বাবার স্বপ্ন থাকে তাদের সন্তানদের যেন আদর্শ, শালীনতা ও ধর্মীয় ইসলামী মূল্যবোধ নিয়ে বড় হয়। দেখেন সে কিন্তু ইমোশনাল কথা দিয়ে কিন্তু সে কন্টেন্ট লিখে দিচ্ছে। তারপরে এটাকে বলে কন্টেন্ট প্যাটার্ন। এটা কি বলে? কন্টেন্ট প্যাটার্ন। অর্থাৎ মার্কেটিংয়ের সবচেয়ে মানে ব্যবসার মূল তো কন্টেন্ট, তাই না? ব্যবসার মূল হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট স্ট্র্যাটেজিও আমি শেখাবো আপনাদেরকে। সো কন্টেন্ট স্ট্র্যাটেজির মধ্যে এইটা একটা স্ট্র্যাটেজি হচ্ছে কন্টেন্ট প্যাটার্ন। অর্থাৎ আমরা কোন প্যাটার্নের কন্টেন্ট দিয়ে মার্কেটিং করব, ঠিক আছে? যেমন ধরেন কন্টেন্ট প্যাটার্ন আবার 3 প্রকার হয়। একটা হচ্ছে অ্যাট্রাকশান, একটা হচ্ছে ইমোশন, একটা হচ্ছে প্রমোশন। 3 ধরনের কন্টেন্ট আমরা মূলত লিখি। অ্যাট্রাকশান হচ্ছে যে কন্টেন্ট, যেমন ধরেন প্রোডাক্টটা, যেই প্রোডাক্ট নিয়ে আমি কন্টেন্ট লিখবো সেটার গুণগুলো তুলে ধরা, গুণাবলীগুলো বলা। সো মানুষ গুণাবলীও যদি মনে হয় যে আমি একটা জিনিস, একটা মোবাইল ফোন কিনবো সাপোজ, এখন আমার মোবাইল ফোনের মধ্যে এই ফাংশন থাকতে হবে, তাহলে আমি এই মোবাইল ফোন কিনতে চাই, তাহলে আমি যদি ওইরকম কিছু গুণাবলী তুলে ধরতে পারি যেটা ওর সাথে ম্যাচ করবে, মানুষের চাহিদার সাথে ম্যাচ করবে, অ্যাডভান্টেজগুলো ওই অ্যাডভান্টেজে তুলে দিতে হবে। আন্দাজে শত অ্যাডভান্টেজ তুলে তো লাভ নাই, আমাকে তুলতে হবে ওই অ্যাডভান্টেজগুলো যেগুলো তুললে কাস্টমার কী হবে, অ্যাট্রাক্ট হবে। তাহলে এই ধরনের কন্টেন্টকে বলা হয়
অ্যাট্রাকটিভ কন্টেন্ট। ওকে, দ্বিতীয় হচ্ছে যে ইমোশনাল কন্টেন্ট। এই যে ইমোশনাল হচ্ছে এগুলো মানুষকে বিভিন্ন মানে আবেগ, ভালোবাসা ইত্যাদি। ধরেন আপনার বাচ্চাকে কি ছোটোবেলার থেকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে চাচ্ছেন, এই যে একটা ইমোশন, প্রত্যেকে বাবা মা চাইবে তার বাচ্চা স্বাধীনভাবে চলাফেরা করুক, বড় হোক ইত্যাদি। তাহলে এটা একটা ইমোশনাল কন্টেন্ট দিয়েও আপনি মানুষকে হিট করতে পারবেন। 3 নম্বর হচ্ছে প্রমোশন। প্রমোশন হচ্ছে কন্টেন্ট হচ্ছে যে যেমন ধরুন অফার, যেমন ধরুন 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, এগুলো হচ্ছে প্রমোশন। সো প্রত্যেকটা কন্টেন্টই হিট করে, বাট এটা হচ্ছে সিস্টেম বুঝে কখন কোনটা হিট করবে এটাও কিন্তু বুঝতে হবে। তাহলে কন্টেন্ট প্যাটার্ন 3 প্রকার। এরপর কন্টেন্ট স্ট্র্যাটেজি আছে। কন্টেন্ট স্ট্র্যাটেজি আবার 5 প্রকার, সেটা আবার অন্য অন্য টপিকে আলোচনা করতে হবে আমাকে। হ্যাঁ, শুধু কন্টেন্টের উপর অসংখ্য ক্লাস আমি নিতে পারবো ইনশাল্লাহ, শুধু কন্টেন্টের উপরে, কারণ কন্টেন্ট ইজ কিং। আর কন্টেন্ট ভালো মানে তো মার্কেটিং ভালো, মার্কেটিং মানে তো ব্যবসা ভালো। কথা কি বুঝতে পারছি না পারি নাই? হ্যাঁ, জি ক্লিয়ারলি বুঝতে পারছি। জি স্যার। গুড। আপনি প্র্যাকটিক্যালি না করলে, প্র্যাকটিক্যালি ব্যবসা না করলে আপনি আপনি এর গুরুত্ব বুঝবেন না। প্র্যাকটিক্যালি করলে আপনি এটা গুরুত্ব ফিল করবেন। আর গুরুত্ব ফিল হলেই তখন আপনি 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 এখন চাইবেন যে ওই যোগ্যতাগুলো বলে আমার মধ্যে আসুক। কথা বুঝতে পারছেন? আপনি যখন কোনো একটা কাজ করবেন তখন ওই কাজ করতে যে ঘাটতিটা আপনার মধ্যে আসবে, ওই ঘাটতিটা পূরণ করার জন্য আপনি তখন কী করবেন, ওই ঘাটতিটা পূরণ করার জন্য আপনি আপনি নিজেই চেষ্টা করবেন। এটাই হচ্ছে মানে তখনই সঠিক শিক্ষাটা আপনি পাবেন। মাঠে না নামলে তো খেলার গুরুত্ব পাবেন না। ওই যে উপরে থাকে দর্শক যারা, তারা তো বলে ছয় মারতে বলে, তাই না? সবাই ছয় মারতে বলে। তো যে উপরে ফিল্ড আছে, হ্যাঁ না বুঝে ছয় মারা কেমন, মানে উপরে থেকে তো বোঝাতে সব বলে সহজ, বাড়ি দিলে ছয় দেবো, ব্যাপারটা কিন্তু আর না। মাঠে নামলেই আপনি আসল ব্যবসার A to Z বুঝতে পারবেন। ঠিক আছে, উপর থেকে সব কিছু ফিল করা যায় না, তবে ধারণা নেওয়া যায়। এই যে আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে, ধারণা নেওয়া যায়। তাহলে আমরা এভাবে কি করবো, কন্টেন্ট লিখে ফেলবো। আপনি যেভাবে চাইবেন, মানে পুরো কন্ট্রোলটা AI দিয়ে চালালে কন্ট্রোলটা আপনার এখানে আমরা দিয়ে দিব। ওকে, এই যে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে গেলে মেকে পোস্ট ডিটেলস। ওকে ওকে, আচ্ছা, এখানে দিলাম। এবার আমরা নিচে চলে আসবো। এই দেখেন ডান পাশে আমাকে প্রিভিউ দেখাচ্ছে। এবার আমরা এখান থেকে কি করব, সব তো দিলাম। এরপরে এখান থেকে পাবলিশড, আচ্ছা এটা এই যে পাবলিশড লেটার নামে এই যে এখানে এই অপশনটা আছে এখানে। আচ্ছা, এখানে রেস্ট্রিক্টেড এই অপশন আছে, পাবলিক, এটা পাবলিক থাকবে। আচ্ছা, সেট টাইম, এই যে শিডিউলটা খুঁজতেছিলাম আমি, এই শিডিউলটা এখানে এসে শিডিউলটা করতে হবে। তার মানে আপনি এভাবে 4টা পোস্ট একসাথে করে দিতে পারবেন, চারটা শিডিউল দিবেন। এখন এখন আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম, কয় তারিখ, আমি যেমন কালকে, বা কালকে ডেট দিলাম 9 তারিখ, কয়টা বাজে পোস্ট হবে সেই টাইমটা দিয়ে আপনি জাস্ট শিডিউল দিয়ে দিবেন, শেষ। তাহলে তাহলে কী হবে, ওই টাইমেই পোস্ট হবে। এখন কিন্তু পেজে কিন্তু এই পোস্টটা এখন হবে না, মেবি এখানে হচ্ছে অ্যাড দিব কিনা, না মেবি লেটার দিয়ে দিব, শেষ। তাহলেই হয়ে গেল। ঠিক আছে, এই যে এটা আজকে কালকের মধ্যে এটা হবে, দেখছেন, কালকে 12টা এতটাই হবে। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট প্ল্যান। কন্টেন্ট প্ল্যান হচ্ছে এই যে আমরা রিলি কয়টা করে পোস্ট করবো সব দেখবো, এখানে স্টোরি দেখবো, এখান থেকে স্টোরি দেওয়া যাবে, এবি টেস্ট করা যাবে। এবি টেস্টটা কি, এবি টেস্ট হচ্ছে আমরা দুটো কন্টেন্টকে পোস্ট করব এবং কন্টেন্ট এক্সপেরিমেন্ট বলা হয়। এবি টেস্ট হচ্ছে কন্টেন্ট এক্সপেরিমেন্ট। এবি টেস্টের মাধ্যমে মানে শুধু কন্টেন্ট অ্যাডও এক্সপেরিমেন্ট করা যায়। তো এখানে আমরা কী করবো, ক্রিয়েট এবি টেস্টে ক্লিক করব। তো এখানে ভার্সন 1 ভার্সন 2, মানে এখানে আমরা একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট পোস্ট করব, এখানেও একটা পোস্ট করব। ঠিক আছে, তো এখানে আমি ধরেন একটা পোস্ট করলাম, দেখেন খেয়াল করেন, এখানে আমি এই পোস্টটা দিলাম। ওকে, এটা দিলাম। আর এখানে আমি 8টা পোস্ট দিলাম। সাপোজ ধরেন এটা দিলাম আমি, দিলাম। তাহলে দুই জায়গায় কিন্তু দুইটা পোস্ট দিলাম, এখানে বাচ্চাদেরটা দিলাম, এখানে বড়দেরটা দিলাম। দেখেন আসতেছে, বড়দেরটা দিলাম। এখন আমাকে কি করতে হবে, এখন আমি বাচ্চাদেরটাতে কন্টেন্টে বাচ্চাদেরটা দিলাম, আর বড়দের দেখাতে বড়দের কন্টেন্ট উপরে আছে আমাদের, তাই না? এই যে উপরে বড়দের কন্টেন্ট আছে, বড়দের কন্টেন্ট বড়টা দিলাম। হ্যাঁ, এই যে দিলাম। তাহলে কি হবে, এখন খেয়াল করেন, দুইটা হয়ে গেল। তাহলে আমার পেজে যে আমি পোস্ট করলে আমার পেজে যে ফলোয়ার আছে তারা দেখবে, দুইটা পোস্টে দেখবে, তার মধ্যে কোনটা পোস্ট তারা বেশি লাইক কমেন্ট করছে সেটা আমরা দেখতে পাবো। তার মানে যেই পোস্টটাতে লাইক কমেন্ট বেশি পড়বে আমরা বুঝবো আমাদের অডিয়েন্সরা ওইটা বেশি পছন্দ, এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের প্রোডাক্ট বেশি পছন্দ করে। অর্থাৎ আমার অডিয়েন্সের মধ্যে কী ধরনের প্রোডাক্টের পছন্দ বেশি বা তারা কি চায় সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে, এটার জন্য হচ্ছে এবি টেস্ট বলা আর কি। এ এবং বি এখানে নাম দিলেন, এটা হচ্ছে কিডস অ্যান্ড ওমেন টেস্ট দিলাম। এটা কি টেস্ট করবো, ম্যাপটি কমেন্ট
ভিউয়ার কমেন্ট লাইক দিলাম, লাইক কত ঘন্টার জন্য পরীক্ষা দিব আমরা? 3 ঘন্টার জন্য বা আরও বেশি দেওয়া যায়। তা 3 ঘন্টা পরে অটোমেটিকলি রেজাল্ট দেখাবে, এখানে এসে রেজাল্ট দেখতে পারবেন আপনি আপনার এই পোস্টে মেয়ে মানে বাচ্চার পোস্টে লাইক বেশি পড়ছে না ওমেনের পোস্টে লাইক বেশি পড়ছে সেটা আপনি দেখতে পাবেন। ওকে ওকে, এই যে হয়ে গেল টেস্ট, ঠিক আছে, ডান দিয়ে দিলাম এখানে। তাহলে এগুলো একই রকমভাবে আমাদের পোস্টগুলো দেখাবে, কেউ মেনশন করলে এগুলো দেখাবে, ভিডিও ক্লিপস এখানে থাকবে, দেখাবে, প্লে লিস্ট তৈরি করা যায়, সিরিজ। এটা হচ্ছে ব্রডকাস্টিং, হচ্ছে যে এক পেজের পোস্ট আরেক পেজ যাবে, তবে এটা শুধু ভিডিওর জন্য আর কি ব্রডকাস্টিং, ক্রস পোস্টিং আর কি, ক্রস পোস্টিং বলা এটাকে। আচ্ছা, এরপর হচ্ছে মার্কেট প্লেস, এটা সবার জন্য এলিজিবল থাকে না। এটা এটা কানেক্ট ফেসবুক পেজে কানেক্ট করতে হবে মার্কেট প্লেস, সরি কন্টেন্ট ক্রিয়েটর, এটাও কন্টেন্ট তৈরি করা বিভিন্ন বিষয় এখানে দেখাবে। এটা নতুন আসছে, এটা সবার পেজে এলিজিবল না। হ্যাঁ, আমার এখানে ওটা আসছে, আপনার এখানে নাও কাজ করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে উইক, এটা হচ্ছে রিপোর্ট, এখানে হচ্ছে অ্যাডভান্স রিপোর্ট। আমরা পেজ থেকে যে রিপোর্ট দেখছিলাম একবার, মনে আছে নিশ্চয়ই একটু আগেই, তো এখান থেকে অ্যাডভান্স রিপোর্টগুলো আমরা দেখতে পারবো। ওকে, তো আমি এখানে এই রিপিটার নতুন, আমি এটা দেখাচ্ছি না, আমি আমার একটা পার্সোনাল পেজ দেখাই, তাহলে একটা ধারণা আসবে। এখানে আমি আসছি, এখানে যদি আমি দেখি লাস্ট 28 দিনে 7.1 মিলিয়ন কাজ হয়েছে। আমি যদি এটাকে কাস্টম রিপোর্ট দেখাই আপনাদেরকে, 3 মান্থ রিপোর্ট দেখায় বা 90 ডেজ রিপোর্ট দেখায়, 90 দিনে 18 মিলিয়ন রিচ করছে। এবং যদি এখানে যদি আমি দিস ইয়ার দিই, দিস ইয়ার হচ্ছে 33 মিলিয়ন, অর্থাৎ 3,53,00,000 মানুষ আমার ভিউ হয়েছে, ভিউয়ার হচ্ছে 11 মিলিয়ন পিপল ভিউ করছে। এই বিশাল অবস্থা, খেয়াল করেন আমার প্রোফাইল চেক করছে 1.1 মিলিয়ন মানুষ আমার প্রোফাইলটা চেক করছে শুধু। এবং মেসেজ দিচ্ছে কত মানুষ এটা দেখেন, মেসেজ দিচ্ছে 68,000 মানুষ মেসেজ দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা হিসাব। আমি যদি 8টা পেজে যাই, তাহলে ব্যাপারটাগুলো কিন্তু বুঝতেছি এই জন্য যে এক্সপেরিমেন্ট। এখানে আমি যদি লং টাইমের রিপোর্ট দেখি, আবার একই রকমভাবে আমি যদি এই পেজটা আমার আগের পেজ, যদিও আমি এটা লং টাইম 2 বছরের রিপোর্ট দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। মানে ফেসবুকে আমার একটা অবস্থা, অনেক সময় রিপোর্টও দেখাইতেছে না, মানে রিপোর্ট দেখাইতেছে না, মানে সে কাউন্ট করতে পারতেছে না, এমন অবস্থা হয়েছে। মার্কেটিং তো বোম মার্কেটিং করতে হবে, বোম মার্কেটিং করে তো এই অবস্থা হয়েছে। মার্কেটিং ছাড়া কাজ হবে? আজকে পর্যন্ত দিলাম, হ্যাঁ, দেখেন তো কি আসে রিপোর্ট। এখানে আসতেছে না, দেখছেন, টানি আনতে পারতেছে না মনে হচ্ছে। এই 1,37,000 মানুষ, মানে 1,48,000 মানুষ আমাকে মেসেজ দিচ্ছে, খেয়াল করছেন? তার মধ্যে ফ্রিতে মেসেজ দিচ্ছে 42,000 মানুষ, ফ্রি মেসেজ দিচ্ছে 95,000 মানুষ, পেইড মেসেজ দিচ্ছে এই পেজে। এটাই ঠিক আছে ব্যবসা, মানে আপনার মার্কেটিং উপর ডিপেন্ড করে তো আপনার সাথে কাস্টমার আসবে। তো কী পরিমাণ কাস্টমার আমাকে নক করছে চিন্তা করেন। তো এভাবে আমাদের কাজ করতে হবে। ওকে, এভাবে 27,000 লিড। ওকে, অডিয়েন্স, আমার এখানে অডিয়েন্স, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অডিয়েন্স। এখানে 3,16 জন ফলোয়ার আছে আমার এই পেজে। হ্যাঁ, 2 পেজ মিলে প্রায় 6 লক্ষ ফলোয়ার আছে। এখন একটা একদম রিয়েল ফলোয়ার একটা পেজে প্রায় 2 থেকে 3 সেন্ট লাগে। তার মানে শুধু পেজে ফলোয়ার আনতে প্রায় আমার কত গেছে, প্রায় 18 লক্ষ টাকা হিসাব করলে, 18 লক্ষ টাকা। মানে একটা ফলোয়ার আনতে অরিজিনালি রিয়েলভাবে আনতে 2 থেকে 3 সেন্ট, বেশিরভাগই 3 সেন্টে যায়। এই হচ্ছে অবস্থা। তো এই জন্য ব্যবসা যখন রিয়েলভাবে হবে, তখন রিয়েল ফলোয়ার অল্প হোক সমস্যা নেই, কিন্তু কাজ ভালো হবে, ঠিক আছে? ওকে, তো এখন এখানে আমি একটা জিনিস দেখাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা, পোটেনশিয়াল হচ্ছে যে ফেসবুকে কী পরিমাণ অডিয়েন্স আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যদি যাই, এখান থেকে আমি কান্ট্রি দিব বাংলাদেশ, তাহলে বাংলাদেশে কত মানুষ ফেসবুক চালায় সেটা রিপোর্ট আমরা এখান থেকে দেখবো। যে বাংলাদেশে 7,37,00,000 মতো, প্রায় ধরেন 7 কোটি সামথিং মানুষ ফেসবুক চালাচ্ছে। এটা হচ্ছে ফেসবুকের রিপোর্ট অনুযায়ী বলছে, ফেসবুক বলতেছে। তারপরে আমরা ব্যবসা করলে এই পরিমাণ মানুষ, এবং কোন শ্রেণীর মানুষ কত, ঢাকাতে কী পরিমাণ মানুষ আছে, সবচেয়ে বেশি ঢাকাতে, দ্বিতীয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, এভাবে স্টেপ বাই স্টেপ আছে। এরপর বয়স অনুপাতেও আমরা দেখতে পারি যে বয়স অনুপাতে 18 থেকে 25 থেকে 34, 35 থেকে 44, এবার বিভিন্ন এজ ওয়াইজ কিন্তু আছে, এবং 65 কিন্তু একেবারেই কম। আচ্ছা, এখানে ফিল্টারিং অপশন আছে, এখানে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্ট এখানে দেবো। ধরো আমি স্মার্ট ওয়াচ দিলাম, স্মার্ট ওয়াচ, তাহলে এই যে স্মার্ট ওয়াচ ক্লিক করলাম, স্মার্ট ওয়াচ কেনার কাস্টমার আছে 1,09,00,000 মতো, 1,09,00,000 মানুষ স্মার্ট ওয়াচ কিনতে চায়।
তাহলে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেট ব্যবসা করার আগে আমরা এখান থেকে দেখতে পারবো ওই প্রোডাক্ট কেনার জন্য কত কাস্টমার ফেসবুকের কাছে আছে। মানে ফেসবুকের ডাটাতে আমরা যত মানুষ ফেসবুক চালাই সবার ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। তো ফেসবুক ডাটা ফিল্টারিং করে হিউজ, প্রতিনিয়ত ডাটা ফিল্টারিং করে। কারণ ডাটা ফিল্টারিংটা করে এই জন্য যে আমরা আসলে আমাদের তো বিভিন্ন চয়েস চেঞ্জ হয়, আমাদের চাওয়া পাওয়া চেঞ্জ হয়, আমাদের আজকে আমরা এই প্রোডাক্ট কিনি, কালকে আবার আরেকটা প্রোডাক্ট কিনতেছি। তো ফেসবুক যে আমি যে আজকে আমার যে একটা মোবাইল দরকারটা ফেসবুক না জানলে ফেসবুক আমাকে অ্যাড দেখাবে কীভাবে? তো ফেসবুক কী করে প্রতিনিয়ত এই ডাটা আপডেট করতেছে। তো বাড়তে বাড়তে দেখেন এটা হিউজ। এখন আমরা যদি অন্য প্রোডাক্ট কিনতে চাই, ধরেন আমরা যদি ক্লোথিং নিয়ে কাজ করতে চাই, তাহলে ক্লোথিংয়ে কী পরিমাণ মানুষ আছে দেখেন, ক্লোথিংয়ে বেশি আছে আমার মনে হচ্ছে 4 কোটি 24 লক্ষ মানুষ আছে ফেসবুক, মানে শুধু ক্লোথিং নিয়ে। এবং ক্লোথিংয়ের মধ্যে যদি আমি আলাদা করতে চাই যে না এটা তো ক্লোথিং ওভারঅল সব, আমি যদি এখানে যদি ক্লোথিংয়ের মধ্যে যদি আমি চিলড্রেন ক্লোথিংয়ে যাই, তাহলে কি হচ্ছে চিলড্রেন ক্লোথিংয়ে 1 কোটি 93 লক্ষ। সো এটাও কিন্তু বিশাল একটা অডিয়েন্স। তার মানে একটা টপিকের কোটি কোটি অডিয়েন্স। তাহলে আমি কোটি বিক্রেতা আছে বাংলাদেশে, কতজন বিক্রেতা আছে আমি যদি দেখাই, স্টেট পাশে যান, স্টেট পাশে গেলে এই রিপোর্টার এখানে কত লেখা আছে 3 লাখ প্লাস। কিছু বুঝছেন? আজ ধরলাম 4 লাখে আছে, 4 লাখের মধ্যে সবাই কি একই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে? তার মানে একটা প্রোডাক্টের জন্য যেই পরিমাণ কাস্টমার আছে বাংলাদেশে সেই পরিমাণ উদ্যোক্তা নাই। বাংলাদেশে আমার ব্যক্তিগত রিসার্চ বলছে 10 লক্ষ উদ্যোক্তা লাগবে বাংলাদেশের মানুষকে সকল সার্ভিস দেওয়ার জন্য। সে জায়গায় 10 লক্ষ তো নাই, যে কটা আছে তার মধ্যে অর্ধেকের বেশি ফেইল্ডে। এই হচ্ছে অবস্থা। কারণ ওই ঠিক মতো করে না, গাইডলাইন পায় না, সাপোর্ট পায় না। এখন আপনারা তো গাইডলাইনও পাচ্ছেন, সাপোর্টও পাচ্ছেন, মানে আপনারা মানে অন্ধের মতো হাঁটতেছেন না, সোজা কথা। বেশিরভাগ মানুষ তো শুরু করছে, কারো হেল্প পায় না, এই জন্য থেমে গেছে বেশিরভাগ। কিন্তু আপনারা যখন সাপোর্ট গাইডলাইন পাওয়ার সুযোগ আছে, সেটাকে যদি কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য ভালো, আশা করি আমাদের জন্য উপকার হবে। এই হচ্ছে আজকে এই পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস